আমরা আলোচনা করছি আইন আদালত বার এমসিকিউ ফাউন্ডেশন নোট হতে। আমরা সাবজেক্ট পড়ছি সাক্ষ্য আইন। এখন আলোচনা করা হবে সাক্ষ্য আইনের পার্ট 3, ধারা 32 থেকে 55। ধারা 32, যে ব্যক্তি মৃত বা নিখোঁজ ইত্যাদি হয়েছে। এখন মৃত হয়েছে, মৃত মানে মারা গেছে, এটা সবাই জানে যে একজন ব্যক্তি মারা গেছে, তার মানে তার মৃত্যুর খবর সবাই জানে, তার মানে তার ডেড বডি পাওয়া গেছে, তাই না? জি আর যদি নিখোঁজ হয়ে যায় তার মানে তার খোঁজ খবর নাই, তাকে আর দেখা যাচ্ছে না। ইত্যাদি দ্বারা কি বোঝাচ্ছে, মানে এই টাইপের, হ্যাঁ, যে কেউ ফেরারি হয়ে আছে এরকম। তাহলে এখানে ইত্যাদি দ্বারা বোঝাচ্ছে মৃত নিখোঁজের মতো যদি এরকম আরো সিচুয়েশন তৈরি হয় যে যাকে আদালতে উপস্থিত করা সম্ভব নয় সাক্ষী হিসাবে, তাহলে প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে তার বিবৃতি, বিবৃতি মানে সাক্ষী বা কথা বা তার স্টেটমেন্ট, যে সকল ক্ষেত্রে প্রাসঙ্গিক। আমরা কি পড়ছি 5 থেকে 55 ধারা পর্যন্ত? প্রাসঙ্গিক বিষয় কোনটি, কোনটি প্রাসঙ্গিক বিষয় নয়, কারণ সেই বিষয়ে আদালতে কথা বলা যায়, তার বাইরে কথা বলা যায় না, তাই যাই না? না। তাহলে জি আমরা একটু আগে যেটা শেষ করলাম আগের ক্লাসে, যে 24, 25, 26 এগুলোতে প্রাসঙ্গিক প্রাসঙ্গিক নয়, তাহলে যেটা প্রাসঙ্গিক সেটা নিয়ে কথা বলা যাবে, যেটা প্রাসঙ্গিক নয় সেটা নিয়ে কথা বললে অপর আইনজীবী দাঁড়িয়ে বলবে আই অবজেক্ট ইওর অনার, স্যার উনি অপ্রাসঙ্গিক বিষয়ে কথা বলছেন, তাই না? জি আমার আসামি তো পুলিশের কাছে দোষ স্বীকার করেছিল, সেটা প্রকৃত কনফেশন নয়, এটা 164 ধারায় দোষ স্বীকারোক্তি হিসেবে লিপিবদ্ধ হয়নি, তার মানে এটাকে দোষ স্বীকারোক্তি হিসেবে আদালতে সাক্ষ্য হিসেবে গ্রহণ করা যাবে না। যদি প্রসিকিউশন এটাকে কি করার চেষ্টা করে, দোষ স্বীকারোক্তি হিসেবে প্রমাণের চেষ্টা করে, তখন ডিফেন্স লয়ার এই কথা বলবেন, তাই না? জি দেখেন, কেসেস ইন হুইচ স্টেটমেন্ট অফ রেলিভেন্ট ফ্যাক্ট বাই পার্সন হু ইজ ডেড, মৃত, অর ক্যানট বি ফাউন্ড, যাদেরকে পাওয়া যাচ্ছে না, তার মানে নিখোঁজ, এটসেট্রা। তাহলে এটসেট্রার মধ্যে আরো কিছু যুক্ত আছে, কি সেগুলো বলছি। ইজ রেলিভেন্ট, তাহলে এটা কি রেলিভেন্ট, তাহলে 32 ধারায় টিক চিহ্ন দেন, এটা রেলিভেন্ট। তাহলে আচ্ছা এখানে যেই সব ব্যক্তিকে সাক্ষী মর্মে তলব করা যায় না, তলব শব্দের অর্থ কি? আচ্ছা, আমি একজনকে লাইনে ডেকে নিব। আনোয়ার ভাই, আনোয়ার ভাই ক্লাসে আছে কিনা দেখি। আনোয়ার ভাই ক্লাসে থাকলে হাত উত্তোলন করবেন। আচ্ছা, আনোয়ার ভাই তো ক্লাস মিস করে না, মোটামুটি অ্যাক্টিভ। আচ্ছা, আনোয়ার ভাই একটা মেসেজ দিয়েছিলেন আমাকে যে এলসিআর তলব কি, তো সেটাই বোঝানোর চেষ্টা করছি। জি আচ্ছা, তলব ভালো। মানে কি? তলব মানে কল করা, কোনো কিছু ডাকা, তাই ডাকা। না? ডাকা। জি ডাকা। তলব মানে কল করা বা ডাকা, ডেকে পাঠানো। জি তো এখন যে ব্যক্তিদের ডাকা যাচ্ছে না সেই ব্যক্তির বিষয়। এখন এলসিআর তলব মানে যখন কোনো মামলা নিয়ে কি হয়, আপিল হয় বা রিভিশন হয় বা কোনো মিসকেসও যদি হয়, ক্রিমিনাল মামলায় মিসকেস হলে নিম্ন আদালতের নথিটা কি হয়, উচ্চ আদালতে চলে যায়। তাহলে নিম্ন আদালতের নথিটা তখন কি করা হয়, উচ্চ আদালত একটা নোটিশ পাঠাই দেয় নিম্ন আদালতে, সংশ্লিষ্ট জি আদালতে, যে এই মামলাটা কি পাঠিয়ে দেন আমাদের কাছে। তখন এটা আসবে, তখন প্রেরণ বলে একটা নথি আছে, প্রেরণ বলে একটা রেজিস্টার আছে, ওই প্রেরণ রেজিস্টারে নোট দিবে। কে দিবে? ওই স্টাফ দিবে, পিওনেরা, জি যারা এই কাজগুলো জি করে। এবং গ্রহণ নথিতেও আবার কি রেজিস্টারে আবার কি নোট দিবে, মানে এক দপ্তর থেকে আরেক দপ্তরে, মানে এক অফিস থেকে আরেক অফিসে, আদালতের এক কোর্ট থেকে আরেক কোর্টের নথি যখন পাস হবে তখন জি রেজিস্টার মেনটেন করতে হয়, কেন? যেন হারিয়ে না যায়, তাই না? জি যেখানে যাবে মানে তারা রিসিভ বললে বিষয়টাকে রিসিভ বলে সাইন সাইন করে নিবে, নথি হারালে তার জি দোষ, ঠিক জি আছে? কারণ নথি হারানো সেন্সিটিভ ম্যাটার। তো এটাকে জি তলব মানে ডেকে পাঠানো। আর নথি ডাকতে পারে বা মানুষকেও ডাকতে পারে, সাক্ষীকে তলব করতে পারে। তো তলব করা যায় না যাদের, তাদের বিবৃতি সেটা মৌখিক হোক লিখিত হোক কি হবে, প্রাসঙ্গিক হবে। সাধারণত 8 প্রকার ব্যক্তির ক্ষেত্রে 32 ধারা সাপোর্ট করে। কত প্রকার ব্যক্তি? 8 প্রকার। 8 প্রকার। 8 দিয়ে 32কে ভাগ দেওয়া যায় না, নিঃশেষে বিভাজ্য হয় না। জি তাহলে এখানে 32, এই 32-এর নিচে 8 লিখে রাখেন, মাঝখানে ভাগ দিয়ে দেন। তাহলে 32 ভাগ 8 সমান সমান 4। তাহলে 4। আপনার মনে থাকবে যে 32 ধারায় 8 প্রকার ব্যক্তি কি প্রাসঙ্গিক, তাদের বক্তব্য। জি
এটা কিন্তু আসে 32 ধারায় কত প্রকার ব্যক্তিকে আদালতে তলব করা না গেলেও তাদের বিবৃতি প্রাসঙ্গিক 8 প্রকার। এই 8 শব্দটা সংখ্যাটা মনে রাখার জন্য 32কে ভাগ দিয়ে রাখলে মনে থাকবে। মৃত ব্যক্তির মৃত্যুর কারণ সম্পর্কে প্রশ্ন উত্থাপিত হলে তার মৃত্যুকালীন ঘোষণা, যেটাকে বলেন ডাইং ডিক্লারেশন, এই টপিকটা যদি গুরুত্বপূর্ণ হয় রিটেন নোটে পাবেন। তো ডাইং ডিক্লারেশনটা কি? একজন ব্যক্তি মারা যাচ্ছে, ওই অবস্থায় যদি তার সামনে কেউ আসে, ভাই কি হয়েছে আপনার, তো ভাই মিস্টার অমুক অমুক এক্স ওয়াই আমাকে কি করেছে, আঘাত করে চলে গেল। তার মানে সে বোঝানোর চেষ্টা করছে যে মিস্টার এক্স ওয়াই কি আমার মৃত্যুর জন্য দায়ী, তাই না, আমি যদি জি মারা যাই। তার মানে মৃত্যুকালীন সময় সে যদি তার মৃত্যুর কারণ নিয়ে কোনো মন্তব্য করে যায়, কারো কাছে মুখে বলে যায় বা কোনো কিছু নোট লিখে যায়, হ্যাঁ, বা কাউ ইশারা করে, যদি কেউ জিজ্ঞাসা করে ভাই কি হয়েছে আপনার, এটা কে করলো, তখন যদি দুইজন মানে একজন ব্যক্তি পালিয়ে যাচ্ছে তার দিকে যদি ইশারা করে, এই যে ইশারাটাও ডাইং ডিক্লারেশন হিসেবে কি হবে, ট্রিট গণ্য হবে, হবে। হ্যাঁ। তার মানে জি কোনো কিছু সে যদি ব্যক্ত করে, কোনো চিহ্ন, ইশারা বা মৌখিক বা লিখিত, তাহলে সেটা কি ডাইং ডিক্লারেশন হিসেবে কাজ করবে তার মৃত্যুর কারণ বিষয়ে, অন্য কোনো জি বিষয়ে না। এখন কেউ যদি মৃত্যু মানে মারা যাচ্ছে ওই সময়, সে যদি তাকে ভিডিও করা হচ্ছে, একজন ভিডিও করছে আর সে মারা যাচ্ছে, সে যদি বলে যে আমাদের গ্রামের মেম্বারের কাছ থেকে আমি 10 কোটি টাকা পাই, এ কথা বলে মারা আচ্ছা। গেল, তাহলে কি হবে? এটা কি ডাইং ডিক্লারেশন হবে? না না, হবে না, হবে না। তার মানে শুধু সে মৃত্যু। সে কি করছে, অন্যের কাছে টাকা পাই এই কথা বলে মারা যাচ্ছে। এটা যদি ওই ব্যক্তি যদি স্বীকার না করে আর কোনো যদি প্রমাণ না থাকে, তাহলে এটা ডাইং ডিক্লারেশন হবে না। তাছাড়া ডাইং ডিক্লারেশন কোনো সিভিল ম্যাটার বিষয়ে কি হবে না, প্রযোজ্য হবে না, শুধু মৃত্যুর কারণ বিষয়ে ডাইং ডিক্লারেশন প্রযোজ্য হবে। বুঝতে পেরেছেন? জি তাহলে সিভিল যদি ম্যাটার থাকে তাহলে কি অবশ্যই কি থাকবে, ডকুমেন্ট থাকতে হবে। জি কেউ মৃত্যুকাল মানে মরার কালে যদি বলে যায় যে বাবা তোমার চাচার কাছ থেকে আমি 10 লাখ টাকা পাবো, তোমরা তুলে নিও, বাস্তবে হয়তো বা কিছু পাবে না। এখন ধরে নেওয়া হয় যে মৃত্যুকালে কেউ মিথ্যা কথা বলবে না। এখন মানুষের চরিত্র তো এক না, তাই না, যে সবাই যে জি মৃত্যুকালে ভালো হয়ে যাবে তা না, মৃত্যুকালেও মিথ্যা কথা বলতে পারে বর্তমান যুগে। সাক্ষ্য আইন 1872 সালে, তখন হয়তো বা ধারণা করা হতো যে মানুষ আগে শয়তান থাকলেও মৃত্যুকালে সে হয়তো বা ভালো হয়ে যাবে, তাই না। জি জি তো ওইটা তখন মনে করা হতো, এখন মৃত্যুকালেও মানুষ হয়তো বা স্বার্থ চিন্তা করবে, ইহকালীন স্বার্থ, পরকালের চিন্তা না করে। আচ্ছা, তারপরে বর্তমানে আবার নাস্তিকদের সংখ্যা বেড়ে গেছে, তাই না, পরকাল জি যারা জি বিশ্বাস করে না। স্বাভাবিক কাজকর্মের খাতায় লিপিবদ্ধ সময় ও তারিখ, যেমন কেউ যদি কি করে, ব্যবসা করে, তাহলে দেখেন তার এরকম একটা হাল খাতা থাকবে, তাই না। তা হাল খাতায় যদি কোনো কিছু লিখে রাখে বা তার প্রতিদিনকার হিসাব নিকাশ, যে ব্যবসায় হয় বাকি দেয়, তার হিসাব জি, নিকাশ, বা ডেলি খাতা বা টালি খাতা যেটাই হোক যে আর কি। আমার অ্যাডভোকেট আমাদের কি আছে, কেস ডায়েরি আছে, ডায়েরি। হ্যাঁ। আমাদের কেস ডায়েরিতে যে মামলার নোট আছে, হ্যাঁ। তো মামলাতে আমরা প্রতিদিন কি করি, যেমন দেখেন আমার এটা মামলার ডায়েরি, তাই না। তো এখানে জি প্রতিদিন মামলার আমি নোট নিচ্ছি, কাজ করছি, তারপরে আদালতে হাজিরা দিচ্ছি, সেটা সাইন করছি, আদালতে শুনানি করছি। তো এখানে এই ধরনের কোনো ব্যক্তি অ্যাডভোকেট তিনি যদি মারা যান এবং তার যে খাতায় কোনো কিছু যদি নোট থাকে তার ডায়েরিতে, তাহলে সেটা কি হবে, প্রাসঙ্গিক। তাহলে এখন একজন ব্যক্তি 19 এপ্রিল আদালতে ছিল কিনা, আমি 19 এপ্রিল আদালতে ছিলাম কিনা, তার প্রমাণস্বরূপ আমি যদি এই ডায়েরি দেখাই, যে ডায়েরিতে সেদিন আমার মামলা ছিল এবং এই মামলায় আমি হাজিরা দিয়েছি, দেখেন, তাই না, এগুলো কি হয়ে যাবে, প্রাসঙ্গিক হয়ে যাবে। তার মানে যেগুলো রেগুলার অ্যাক্টিভিটিস হয় সেগুলো, রেজিস্টার বিশেষ করে একজন শিক্ষক, তিনি স্কুলে যান, কি করেন, শিক্ষকদের খাতায় সাইন করতে হয় না, হাজিরা খাতায়। জি। তারপরে একজন স্টুডেন্ট আসছেন কিনা তার হাজিরা খাতায় নাম ডাকা নাম হয়, তাই লেখা। না, রোল কল করা হয়। তো এগুলোও কাজে লাগবে, একই বিষয়। আর্থিক বা মালিকানাগত স্বার্থের পরিপন্থী কোনো বিষয় যদি হয়, আর্থিক বা মালিকানাগত স্বার্থের পরিপন্থী যদি কোনো বিষয় হয়, এখন একটু আগে আমি উদাহরণ দিচ্ছিলাম যে তোমার চাচার থেকে 10 লক্ষ টাকা পাই, তাহলে এটা স্বার্থের পরিপন্থী হলো না স্বার্থের অনুকূলে হলো? মানে স্বার্থ হলো, স্বার্থের অনুকূলে হলো। স্বার্থের অনুকূলে হলো, তার মানে আমি টাকা পাই এটা বলা যাবে না, আমার থেকে টাকা পাই, বাবা তোমার চাচা আমার কাছ থেকে 10 লাখ টাকা পাই, তোমরা টাকাটা পরিশোধ করে দিও, তাহলে বাবা সন্তানকে এই কথা বলতে পারে।
বা মৃত্যুকালে একজন ব্যক্তি চাই যে আমার পুরো ঋণ পরিশোধ হোক, তাই না? এখন সে যদি সবাই বলে চায়। যে তোমার চাচা আমার কাছ থেকে কি 10 লাখ টাকা পাই, তোমরা পরিশোধ করে দিও, আমি পরিশোধ করতে পারিনি, তাহলে তার কথার স্বার্থের পরিপন্থী হলো না? জি জি জি। তার মানে যে কথা বলবে তার স্বার্থের পরিপন্থী হতে হবে, তাহলে সেটা কি হবে? প্রাসঙ্গিক হবে। সেটা প্রাসঙ্গিক। ডাইং ডিক্লারেশন না, কিন্তু 32 ধারার 3 উপধারা অনুসারে প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক। যদি প্রশ্ন আসে ডাইং ডিক্লারেশন সাক্ষ্য আইনের কত ধারায় আছে, তখন উত্তর হবে 32-এর 1 উপধারা। উপধারা এক। টার্গেট করে প্রশ্ন আসতে পারে, হ্যাঁ। আচ্ছা, জি। অধিকার, প্রথা বা সাধারণের স্বার্থ সংশ্লিষ্ট যদি হয়, তাও প্রাসঙ্গিক। বৈবাহিক দত্তক সম্পর্কের অস্তিত্ব বিষয় হলে সেটা প্রাসঙ্গিক, এবং ওই যে ওই ব্যক্তিরা আদালতে উপস্থিত না হলেও এই ধরনের ডকুমেন্ট থাকলে সেটা প্রাসঙ্গিক হবে, আদালত এই বিষয়ে সাক্ষ্য নিবে। মৃত ব্যক্তির উইলে বা পারিবারিক বিষয় হলে, মৃত ব্যক্তি উইল করে গেছে, সেটা তো অবশ্যই প্রাসঙ্গিক, সেটা তো অবশ্যই জি ডকুমেন্ট, তাই না? জি। উইল বা 13 ধারায় বর্ণিত প্রথা বা কার্যের বিষয় হলে সেটা প্রাসঙ্গিক। 13 ধারা আমরা অলরেডি পড়ে আসছি। কতিপয় ব্যক্তি কর্তৃক প্রদত্ত বিচার্য বিষয়ের সাথে মনোভাব ব্যক্ত হলে সেটা ওই ব্যক্তিদের আদালতে নিয়ে আসা না হলেও, সে বিষয়ে যদি কোনো রেজলিউশন খাতা থাকে, যেমন মনে করেন কোনো ক্লাব বা কোনো মসজিদ মন্দির এই ধরনের প্রতিষ্ঠানে কি থাকে, রেজলিউশন খাতা থাকে। যদি মিটিং হয় যে একটা জি থাকে। উন্নয়ন করা হবে, মসজিদটা আমরা কি করব, দোতলা করব, তাহলে রেজলিউশন করা হবে মিটিংয়ের, কি কি সিদ্ধান্ত নেওয়া হলো, সবার সাইন সাইন হবে। তাহলে তো এইটা, এখন মসজিদের টাকা আত্মসাৎ করা হয়েছে কিনা এই নিয়ে যদি মামলা হয়, তাহলে রেজলিউশন খাতা কি হয়ে যাবে, প্রাসঙ্গিক হয়ে যাবে না? জি জি। তো এটাই বলা হচ্ছে, তাহলে কতিপয় ব্যক্তি কর্তৃক বিচার্য বিশেষত্ব মনোভাব ব্যক্ত করে, তাহলে ওই রেজলিউশন খাতা, এখন ওই হিসাব নিকাশ দেখলেই বোঝা যাবে যে সেটা আত্মসাৎ করেছে কিনা, তার মানে এখানে প্রাসঙ্গিক হয়ে যাবে। এই 32 ধারা সিভিল প্রাসঙ্গিক। ক্রিমিনাল উভয় আইনে, মানে উভয় মামলাতে ব্যবহার করা যাবে। ধারা 33, কোনো সাক্ষ্যে প্রদত্ত বিবৃতির সত্যতা পরবর্তী মামলায় প্রমাণের জন্য উক্ত সাক্ষ্যের প্রাসঙ্গিকতা। সাক্ষীর মৃত্যু হলে বা খোঁজ পাওয়া না গেলে 32-এর সাথে মিল আছে ধারার। সাক্ষ্য আচ্ছা। প্রদানে যদি অক্ষম হয়ে পড়ে, কি হয়ে গেল, তিনি কোমায় চলে গেছেন, মানে বিছানায় শুয়ে আছেন, বা তিনি কি হয়ে গেছেন, তার বৃদ্ধ হয়ে গেছেন, মানে কথা বলার শক্তি হারিয়ে। ধারা 33-এ বলা হচ্ছে কোনো সাক্ষ্যে প্রদত্ত বিবৃতির সত্যতা পরবর্তী মামলায় প্রমাণের জন্য উক্ত সাক্ষ্যের প্রাসঙ্গিকতা। তাহলে যদি সাক্ষীর মৃত্যু হয় বা খোঁজ পাওয়া না যায়, তাহলে সাক্ষ্য প্রদানে যদি অক্ষম হয়, অর্থাৎ সে যদি খুব বয়স্ক হয়ে গেছেন, হয়ে যাওয়ার পরে যদি কথা বলতে না পারেন, এরকম হয় না, জি। সেক্ষেত্রে কি হবে, মনে করেন আগে একটা মামলা ছিল, ওই মামলার সার্টিফাইড কপি পরের মামলায় জমা দিয়ে সেটা প্রমাণ করা যাবে কি আগের মামলাতে একজন ব্যক্তি একটা কথা বলেছিল, যে সেই কথাটা পরের মামলাতে যদি কি হয়, প্রাসঙ্গিক হয়ে যায়, সেক্ষেত্রে সেটা বলা যাবে, ঠিক আছে। জি বিরুদ্ধ পক্ষ তাকে সরিয়ে রাখলে, বিরুদ্ধ পক্ষ অনেক সময় সাক্ষীকে সরিয়ে রাখে না, জি। জি জি। সিনেমাতে আমরা দেখি, আসতে দেয় না সাক্ষীদের। জি উপস্থিত করার সময় ও ব্যয় সাপেক্ষ হলে, সে যদি দেশের বাইরে থাকে, তাকে উপস্থিত করা ব্যয় সাপেক্ষ, এ খরচটা কে বহন করবে, যে যার হিতার্থে সাক্ষীর জন্য সাক্ষ্য, জি। মানে সাক্ষ্যর জন্য সাক্ষীকে নিয়ে আসা হচ্ছে, তাকে কিন্তু ব্যয় বহন করতে হবে। লাখ লাখ টাকা খরচ করে বিদেশ থেকে তো মানুষকে নিয়ে আসা সম্ভব না, আর রিটার্ন টিকিটও দিতে হবে, আবার ভালো খাওয়া দাওয়া দিতে হবে। জি। পূর্বের সাক্ষ্য পরবর্তী মামলায় প্রাসঙ্গিক হবে। মনে করেন, বাস্তব উদাহরণ দিই, এরকম হয় বাস্তবে। স্ত্রী স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা করলো। এখন যৌতুকের মামলায় স্বামী বলল আমি সংসার করব না, কিন্তু আমার স্ত্রীর সমস্ত মোহরানার টাকা এবং 3 মাসের ইদ্যৎকালীন খরচ দিয়ে দিব। তাহলে দুই পক্ষের মধ্যে আপোষ হয়ে গেল। যেমন কি জি। সম্ভবত গত সপ্তাহে, এই সপ্তাহে রবিবারে একটা মামলা ছিল এরকম। তো আমি বাদী পক্ষ ছিলাম, আসামি পক্ষ 4,10,00,000 টাকা, 4 লক্ষ মোহরানা, 10,000 টাকা হচ্ছে ইদ্যৎকালীন খরচ।
আসামি পক্ষর আইনজীবী বলছে যে স্যার 1,70,000 টাকা আমরা গহনা দিয়েছি, সেটা কাবিননামায় উল্লেখ আছে। এখন আমি বললাম স্যার এই গহনা দেওয়ার কিছুদিন পরেই সেই গহনা বিক্রয় করে বিজনেস করেছে আসামি। আসামিকে জিজ্ঞাসা করেন, তার যদি সততা থাকে সে বলবে। এখন সে স্বীকার করে ফেলো যে হ্যাঁ স্যার আমি আমার স্ত্রীর গহনা বিক্রয় করে ফেলেছি। এখন আদালত বলে ঠিক আছে তাহলে 1,70,000 টাকাও দিতে হবে। তাহলে টোটাল 4 লক্ষ টাকা মোহরানার টাকা দিতে হবে আমার বাদীকে, এবং এই সাথে আরো স্যার বলছে আরো 15,000 টাকা, 5,000 করে খরপোশ। তো অপরপক্ষের আইনজীবী বললো যে স্যার এমনি তো 4 লক্ষ টাকা দিতে হচ্ছে, একটু কমিয়ে দেন, আমরা 4 লক্ষ টাকাই দিই আচ্ছা আর ইদতকালীন খরপোশ না দিই। তো আমি বললাম স্যার ইদতকালীন খরপোশও তো আমি মানে আমার বাদী পাওয়ার হকদার, অতএব এটাও আমরা দাবি করছি অল্প হলেও। পরে স্যার 4,10,000 টাকায় কি করলেন, ফিক্সড করে দিলেন। এখন ওরা তো বেশি দিন করবে, আমি বললাম স্যার ম্যাক্সিমাম 4টা ডেট দেন, 4 ডেটের জন্য পরিশোধ করে, কারণ তাদের সামর্থ্য আছে। আচ্ছা, আচ্ছা এখন আমার বাদী যদি এই 4,10,000 টাকা পেয়ে যায়, পাওয়ার পরে মামলা কি হবে, উইথড্র হবে, প্রত্যাহার করব, তাহলে জি আসামি খালাস হয়ে যাবে। জি 248 ধারায় আমি প্রত্যাহার করব মামলায়। আর প্রত্যাহার করার সময় আমার বাদ এই যে প্রতি ডেটে যদি টাকা দেয়, তাহলে আবার হাজিরায় লিখে নেব যে অদ্য তারিখে 1 লক্ষ টাকা বুঝিয়া পাইলাম, বলে বাদী কি করে দিবে, সাইন করে দিবে, তাই না? তাহলে জি স্বীকার করছে এই মামলায়। এখন যেদিন 4,10,000 টাকা পেয়ে যাবে, সেদিন আবার প্রত্যাহারের দরখাস্তে আবার লেখা থাকবে যে সমুদয় পাওনা বুঝিয়ে পেয়ে, অর্থাৎ মোহরানা এবং ইদ্যৎকালীন খরপোশ সমুদয় এত টাকা বুঝিয়ে পেয়ে আমি মামলা প্রত্যাহার করছি, এ কথা বলবে না? জি তারপর মামলা প্রত্যাহারের আদেশ হবে এবং অর্ডারের কথাটা লেখা থাকবে যে উভয় পক্ষের আপোষ হয়, ইদ্যৎকালীন খরপোশ এবং মোহরানার টাকা বুঝিয়ে পেয়ে মামলা প্রত্যাহার করে বাদী, এবং আসামি জি খালাস পায়, শেষ। এভাবে লিখবে। এখন যদি এই বাদী বেশি চালাক হয় এবং অর্থলিপ্স হয়, সে যদি কি করে, যে আরো একটা সে আহ, মানে পারিবারিক মামলা করে ফেলে, কিসের জন্য, ইদতকালীন খরপোশ এবং তার যদি ওই মোহরানার টাকার জন্য সে আবার কাবিননামা দিয়ে পারিবারিক কোর্টে আবার আরেকটা মামলা করতে পারবে, পারবে না? জি এখন সে যদি মামলা করে, মামলা করার পর এই কোর্টে এসে সে যদি আবার মোহরানা খরপোশ দাবি করে, তাহলে আসামি পক্ষ কি করবে, বসে থাকবে? তাহলে এই ম্যাজিস্ট্রেট কোর্টের যৌতুক মামলার যে এই যে টাকা নিয়েছে এই অর্ডারটা তুলে নিয়ে যে এই মামলায় দিয়ে দিবে, দিয়ে দিবে না? জি জি বাস্তবেও এরকম আমার এর আগেও একটা মামলা হয়েছে 22 সালে, যে দুইটা মামলা একসাথে চলছে। এখন যৌতুক মামলায় টাকা দিয়েছে, ওই মামলাতে এসে আর সে সার্টিফাইড কপি দেয়নি বা মামলায় কন্টেস্ট করেনি, দুই মামলাতেই কি কি দিতে হয়েছে, টাকা দিতে হয়েছে। জি মানে আমার বাদী আমাকে বলেনি, কো দুইটা মামলায় চলছে, মানে এই ক্রিমিনাল কেস যেটা যৌতুকের মামলা সেটা ছিল অন্য আইনজীবীর কাছে, আর আমার আচ্ছা মাধ্যমে করেছে কি পারিবারিক মামলা। 3 মাসের মধ্যে আমি কি পেয়ে গেছি, ডিক্রি পেয়ে গেছি, খরপোশ এবং মোহরানার টাকা, এবং কি হয়নি, তালাক হয়নি, তার মানে এদিকে বেশ কয়েক মাসের খরপোশও বাকি আছে, দিয়ে আমি প্রায় 3 লক্ষ টাকার, 3 লক্ষ সামথিং টাকার এদিকে ডিক্রি পেয়ে গেছে। এদিকে আবার সে যৌতুক আইনের 3 ধারায় যে মামলা, এই মামলাতে আবার ম্যাজিস্ট্রেট করে টাকা দিয়েছে মোহরানার। এখন সে আচ্ছা এই মামলায় আর কন্টেস্ট করেনি, যে আমি তো টাকা দিয়েছি আর এখানে কন্টেস্ট করে কি করব, এই এখানে একতরফা আবার ডিক্রি হয়ে গেছে। এখন এই টাকা তো তাকে দিতে হবে, বুঝতে জি পারেননি? যদি মানে বাদী এখানে না বাদী ছাড়ে। বেশ মানে বাদী বেশ ভালো মামলাবাজ। হ্যাঁ, সেটা বোঝা গেল। কারণ আমাকে জি বলেনি, পরে আসামি পক্ষ দাবি করছে। তো বলছে মামলা তো ডিক্রি হয়ে গেছে, প্রয়োজন আপিল করেন, আপিলে আদালতে গিয়ে কথা বলেন। হ্যাঁ, তবে 3টি শর্ত আছে। কি শর্ত? পূর্ববর্তী মামলা একই পক্ষদ্বয়ের বা তাদের সংশ্লিষ্ট প্রতিনিধিদের মধ্যে হতে হবে। মনে করেন আগের মামলার এবং পরের মামলার পক্ষগুলো একই রকম হতে পারে। এর আগে আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে যৌতুক মামলা, এর আগে একটা যৌতুক মামলা হয়েছে যে আসামির বড় ভাই যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত হয়েছে 3 বছরের, যে স্যার এরা ফ্যামিলি এরকম, বড় ভাই 3 বছরের জেল খেটেছে বউয়ের করা জি যৌতুক মামলায়। এই মামলা সার্টিফাইড কপি এই মামলায় দেওয়া যাবে না, বুঝতে জি পেরেছেন? কারণ সেটা ফৌজদারি অপ্রাসঙ্গিক। দায়, ফৌজদারি দায় একজনের থেকে আরেকজনের উপরে যায় না, জি কারণ সেটা প্রাসঙ্গিক নয়। পূর্বে উক্ত সাক্ষীকে জেরা করার সুযোগ পেতে হবে। যদি সাক্ষী কোনো সাক্ষ্য দিয়ে থাকে তাহলে তার জেরার সুযোগ থাকতে হবে, শুধু জবানবন্দি দিয়ে হবে না। উভয় মামলায় বিচার্য বিষয় একই ধরনের হতে হবে, সেই ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে। যেমন এখানে মোহরানার টাকা, এখানেও মোহরানার টাকা, তাহলে একই বিষয় হলো না? জি
যদিও যৌতুক মামলায় আমরা মোহরানার টাকা আদায় করি, যেটা একটা ব্যাড প্র্যাকটিস, কিন্তু দ্রুত মোহরানার টাকা আদায়ের জন্য এটা একটা কৌশল বাদী পক্ষের, তাই না? জি তো যৌতুক মামলা আসলে মোহরানা আদায়ের মামলা হয়ে গেছে। 34, হিসাবের খাতায় লিপিবদ্ধ বিষয় এবং ডিজিটাল রেকর্ড উভয়ই প্রাসঙ্গিক হবে। ঠিক আছে? ডিজিটাল রেকর্ডে যে আমি আপনাদের ক্লাস নিচ্ছি, আবার এটা কি করে দিচ্ছি, ইউটিউবে দিয়ে দিচ্ছি, তাহলে কত তারিখে আমি আপলোড করলাম এগুলো রেকর্ডে থাকছে না? জি জি আমি ফেসবুকে পোস্ট দিচ্ছি, আপনি পোস্ট দিচ্ছেন, কাউকে মেসেজ করছেন, সব কিছুই রেকর্ডে থাকছে, সবগুলো কি হবে, প্রাসঙ্গিক হবে। 35, নিচের এই লাইনগুলো পড়ে নেবেন, যেটা কথায় বললাম একই বিষয় বলছে। সরকারি দলিলে লিপিবদ্ধ বিষয় বা ডিজিটাল রেকর্ড যেটা হোক না কেন, তাহলে ডিজিটাল রেকর্ড হচ্ছে সফটওয়্যারে যেটা আছে, আর যেটা ডিজিটাল রেকর্ড নয় তার মানে এটা হার্ড কপি। হার্ড কপি এবং সফট কপি দুইটা জিনিস না? জি তো আমি আপনাদের এই যে নোট আমি দেখাচ্ছি স্ক্রিনে, এটা এখন আপনার সফট কপি দেখতে পাচ্ছেন, তার মানে ডিজিটাল কপি। আমার নোটের পিডিএফ কপি থেকে আপনাদের পড়াচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে কি, ডিজিটাল রেকর্ড। কিন্তু জি আপনাদেরকে আমি এটা প্রিন্ট করে কি পাঠাই, হার্ড কপি পাঠাই, আমাদের তাহলে হাতে আছে সেটা কি, অলরেডি। সেটা কিন্তু ডিজিটাল না, সেটা হচ্ছে জি অ্যাকচুয়াল কপি বা এখানে হার্ড কপি। ফিজিক্যাল রেকর্ড সেটা, তাই না, ফিজিক্যাল। তাহলে এগুলো সবই কি হবে, প্রাসঙ্গিক হবে। প্রাসঙ্গিক। 36, মানচিত্র, চার্ট, নকশা অথবা এগুলো ডিজিটাল রেকর্ড। যেমন মানচিত্র, আমরা বাংলাদেশের মানচিত্র অনেক জায়গায় প্রিন্ট করা অবস্থায় দেখতে পাই, সেটা যেমন প্রাসঙ্গিক। বাংলা মানচিত্র নিয়ে যদি কোনো কথা হয়, বা আদালতে মনে করেন কোনো জমির নকশা নিয়ে কথা হচ্ছে, তাই না, জি মৌজা ম্যাপ থাকে না, তো জি ওই ম্যাপ নিয়ে কথা হচ্ছে, সেটা তো এক ধরনের মানচিত্র। তো এই ম্যাপ বা মানচিত্র, এটা নিয়ে, এটা যখন আমি আদালতে দিব এটা প্রাসঙ্গিক হবে। এটা যতক্ষণ না প্রমাণ হচ্ছে যে এটা নকল বা এটা ক্রিয়েটেড, ফেব্রিকেটেড, ততক্ষণ এটা আদালত সত্যি বলে ধরে নেবে, হ্যাঁ সেটা প্রাসঙ্গিক, সেটা নিয়ে কথা বলা যাবে। অথবা আমরা কিন্তু ওই ফটো, এটা ডিজিটালি হয়তো বা দেখতে, পিডিএফ বা জেপিজি ফাইল দেখতে পাই, বা ভিডিওর মধ্যে কোনো ম্যাপ দেখতে পাই, তো সেটা ডিজিটাল রেকর্ড। হ্যাঁ, তো কোনো কিছু জি প্রদর্শিত যদি হয় এগুলো কি হবে, প্রাসঙ্গিক হবে। তবে হ্যাঁ, একটা বাংলাদেশের ম্যাপ আমি দেখছি, এখন এইটা সরকারি বা বেসরকারি প্রকাশনা, এই বেসরকারি প্রকাশনা হলেও সেটা কিন্তু কি হবে, রেজিস্টার্ড হতে হবে, এবং জনগণের নিকট বিক্রয়ের জন্য সেটা প্রিন্টেড হতে হবে, সেক্ষেত্রে সেটা প্রাসঙ্গিক হবে। বা ডিজিটাল কপি যদি তৈরি করা হয় সেটাও কিন্তু এই অথেন্টিক জায়গা থেকে হবে। এখন আমিও একটা হাতে একটা মানচিত্র তৈরি করলাম বাংলাদেশের, কিন্তু এই মানচিত্র বাংলাদেশের দেখতে কি অ্যাকচুয়াল ওই কম্পিউটারে তৈরি করা মানচিত্রের মতন হবে দেখতে? একটু আঁকা বাঁকা হবে না না, না অ্যাকচুয়াল জি দেখতে হবে। হবে না। এখন এটা যদি আমি আদালতে নিয়ে দেখাই, তাহলে সেটা অথেন্টিক নাও হতে পারে, কারণ সেটা জি সরকারি বা বেসরকারি প্রকাশনা থেকে আসেনি। বুঝতে পেরেছেন? এখন মানে আপনি কোনো প্রাতিষ্ঠানিক থেকে আসতে হবে আর কি। এখন আপনি একটা এলাকার মৌজার একটা নকশায়, হয়তোবা একটা মৌজা ম্যাপে এক ধরনের কি করা আছে, জমির নকশা আছে, একটা কাত আছে, ওই কাতটা আপনি হাতে যখন নকশাটা তৈরি করছেন বা কম্পিউটারে প্রিন্ট করছেন, আপনি ওই কাতটাকে বাতিল করে দিলেন, দিয়ে মানে নিজের উদ্দেশ্যে জমির পরিমাণটা আপনি বাড়াই দিলেন, মানে একটু দাগে দিক ওদিক করে দিলেন, তাহলে কি হবে, সেটা প্রাসঙ্গিক হবে না, কারণ সেটা সরকারি বা বেসরকারি প্রকাশনা থেকে আসেনি, আপনি নিজে কম্পিউটারে প্রিন্ট করে নিয়ে যাচ্ছেন। বুঝতে পারলেন? জি তার মানে এখানে অথেন্টিক কিনা এটা একটা ম্যাটার, এই আর কি। 38, আইন গ্রন্থের অন্তর্ভুক্ত কোনো আইন সম্পর্কিত বিবৃতির প্রাসঙ্গিকতা। এখন আইনের যে বই, সেই বই যদি কি হয়, ওই দেশের সরকারের কর্তৃত্বাধীনে মুদ্রিত ও প্রকাশিত আইন পুস্তকে ওই বিষয়ের বিবৃতি ও আদালতের নজির প্রাসঙ্গিক হবে। আচ্ছা, যেমন আমরা বলি যে ডিএলআর, বিএলসি, এগুলো কেস ল পড়াচ্ছি না, এখন কেস জি ল দিলে অথেন্টিক যেগুলো কেস ল সেগুলো কিন্তু প্রাসঙ্গিক হবে। যেমন আপনারা কি পড়েন, সিপিসি সিআরপিসি পড়ছেন, 7টা আইন আমরা পড়বো, এই 7টা ছোট ছোট বইও পাওয়া যায় না? এখন জি ছোট ছোট বই কিছু ভুলও থাকতে পারে, এগুলো আদালতে যদি আপনি ওই বই দেখান, এগুলো আদালত গ্রহণ করতে নাও পারে, তাহলে কি, ভালো রাইটার বই দেখাতে হবে, অথবা অথেন্টিক সরকারি যে গেজেট সেটা দেখাতে হবে, তাহলে আদালত মানবে। এই জানার জন্য ছোটখাটো রাইটার, আমার
মতো মানে 5 বছর প্র্যাকটিস করা অ্যাডভোকেট বই বের করলো, তাদের বই আদালতে গ্রহণযোগ্য নাও হতে পারে। আমি কি বলতে পারলাম? জি কেন গ্রহণযোগ্য হবে না? কারণ সে তার মধ্যে ভুল থাকতে পারে, বা ইচ্ছাকৃতভাবে আমি একটা বইয়ের মধ্যে একটা আইনকে একটু বিকৃত করলাম, করে আমার স্বার্থের জন্য ওই অংশটুকু ফটোকপি করে আদালতে দিচ্ছি, স্যার দেখেন এই বইয়ে কি আছে, মিস্টার অ্যাডভোকেট অমুকের লেখা বই। তাহলে আদালত সেটা গ্রহণ করতে নাও পারে। আপনাকে অরিজিনাল কি জি দেখাতে হবে? ওই গেজেট দেখাতে হবে, অথবা মানে অথেন্টিক প্রকাশনা থেকে বই দেখাতে হবে, ভালো রাইটারের। বুঝতে পারলাম? জি বিদেশি বই হলেও একই বিষয়, শুধু আইন বই নাও। এখানে পরবর্তী ধারাতে আমরা পাবো 39, বিবৃতি যখন কোনো দীর্ঘ কথোপকথন, দলিল, গ্রন্থ বা পত্র বা কাগজাদি বা ডিজিটাল রেকর্ডের অংশ বিশেষ, মানে একটা বড় অংশ যদি হয়ে থাকে, সেক্ষেত্রে মামলা প্রমাণের জন্য প্রয়োজনীয় অংশ প্রাসঙ্গিক হবে, পুরোটা নেওয়ার দরকার নাই। এখন একটা বই আছে সম্ভবত 10,000 পৃষ্ঠার, বেশ কিছু ভলিউম আছে। আচ্ছা, এই ধরনের বইয়ের জি মধ্যে বাংলা পিডিআর কিছু বই আছে, তাই না? জি তারপরে মানে বিএলআর বা ডিএলআর, এই বইগুলো আপনার অনেক ভলিউম হয়। এখন সব ভলিউমই তো আর একসাথে দেওয়া সম্ভব না, তাই না? স্যার, ওই যে স্বাধীনতা যুদ্ধের দলিল সমগ্রই স্যার অনেকগুলো খণ্ড, তো তার আমি ভ্যান লাগবে। তো এখানে অনেকগুলো পেজ আছে, তো আমার যতটুকু দরকার ততটুকু তো দিলেই তো হলো, তাই না? ফটোকপি করে আমি দিলাম, বা ওই খণ্ডটুকুই দিলাম। আমি পুরো সেট নিয়ে এসে গাড়িতে করে নিয়ে আসলে তো আর হবে না, দরকার নাই তো, সেটা কি হ্যাসেল হয়ে যাবে, তাই না? এখানে বলা হচ্ছে যে দীর্ঘ অংশ থেকে একটা পার্ট দিলে হবে। 40, আমরা সাধারণত দেখেন কোনো কেস ল যদি, আমি যেমন এই নোটে কেস ল ব্যবহার করেছি, রিটেন নোটে কেস ল দেখেন একটা দুইটা সেন্টেন্স দিইনি, শুধুমাত্র ছোট ছোট করে। জি কেন দিয়েছি? অতটুকুই তো আমার দরকার, এতটুকুই তো আমার লাগবে। প্রাসঙ্গিক, যেটা জি প্রশ্নে চেয়েছে সেটা বোঝানোর জন্য। আমার পুরো তো কেসটা দেওয়ার দরকার নেই। না একটা কেস 20 পেজ, 30 পেজ, 50 পেজ, 100 পেজ, 200 পেজ, 1000 পেজও হতে পারে একটা কেসের পুরো রায়, তাই না? জাজমেন্ট। এখন জি জাজমেন্টের যে অংশটুকু আমার দরকার, আমি সেই অংশটুকুই নিলাম, বাদ বাকিটুকু দিলাম না। এবং বুঝতে ওখানে পারলাম? পৃষ্ঠা নম্বর দেওয়া থাকছে। জি পৃষ্ঠা নম্বর তো থাকছে, ওই পৃষ্ঠায় যে কথাটা লেখা আছে আমি অতটুকু জি কোট করে দিয়ে জি দিচ্ছি, বা আর নিজের ভাষায় অতটুকুই দিচ্ছি, লাগবে। জি অতটুকু হবে। তো এটাই 39 একেবারে সাপোর্ট করছে। দ্বিতীয় দফায় মোকদ্দমায় বিচারে প্রতিবন্ধকতার জন্য পূর্ববর্তী রায় প্রাসঙ্গিক হবে। একই বিষয়ে যদি দ্বিতীয় মামলা কেউ করতে যায়, তাহলে আমরা সিপিসির 11 ধারে কি পেলাম? রেজ জুডিকাটা, তাই না? দুবারা দোষ। জি আর সিআরপিসিতে কি পেলাম? ডাবল জিওপার্ডি 403 ধারায়। তাহলে একই বিষয়ে দ্বিতীয় মামলা করতে গেলে আগের মামলার সার্টিফাইড কপি পরের মামলায় দিয়ে দিলে সেই মামলাটা কি হয়ে যাবে? খারিজ হয়ে যাবে, তাই না? তাহলে আগের মামলায় রায় ডিক্রি বা আদেশ যদি আমি দিয়ে দিই, সেটা অবশ্যই আদালত নিবে। তো আদালত বলবে না, আগের মামলার রায় দরকার নাই আমার, এটা আদালত বলতে পারবে না। কেন? আগের মামলার রায়টা কি, সার্টিফাইড কপি হলে সেটা অবশ্যই কি অথেন্টিক, এবং সেটা প্রাসঙ্গিক। জি কারণ সেটাই দিয়েই তো প্রমাণ হচ্ছে যে মামলাটা আগে নিষ্পত্তি হয়েছে, তার মানে পরে মামলা চলবে না। ঠিক আছে? এই কারণে বলা হচ্ছে দ্বিতীয় দফায়, মানে দ্বিতীয়বার পুনরায় মামলা করতে গেলে। এটাকে বলছে জাজমেন্ট ইন পার্সোনাম। জাজমেন্ট ইন পার্সোনাম হচ্ছে চুক্তি, টর্ট জাতীয় মোকদ্দমার রায়, ডিক্রি, আদেশ, এগুলো দ্বারা শুধুমাত্র পক্ষগণ এবং তাদের প্রতিনিধিগণ বাধ্য থাকে। তার মানে এখানে নির্দিষ্ট কিছু ব্যক্তিরা এই রায় দ্বারা কি বাধ্যবাধকতা তৈরি হয়। বাউন্ডারি। জি 41, আরেকটা আছে জাজমেন্ট ইন রেম, সেটাকে বলে সার্বজনীন রায়, বিশেষ সকলেই এটা দ্বারা বাধ্য হয়। মনে করেন যে সম্পত্তির মালিক আমি একটা সম্পত্তির মালিক, যেমন আমি এই নোটটা, ভিডিও চলছে আবার ইউটিউবে শহীদুল্লাহ ক্লাসেস, আমার যে ইউটিউব চ্যানেল, এই চ্যানেলে আমি জি দিয়ে দিচ্ছি। তো আমি ইউটিউবে চ্যানেল করার সময় কিছু কাগজপত্র দিয়েছি, মনিটাইজেশন হয়েছে, আমার ডলার আর্নিং হচ্ছে। তো এই চ্যানেলটা আমার কি একটা অথেন্টিক চ্যানেল, তাই না? আমি চাইলেই টিক মার্কও নিতে পারবো। এখন কেউ যদি এই চ্যানেলটা তার চ্যানেল দাবি করে, তাহলে কি করতে হবে? তাকে এটা হ্যাক করতে হবে। হ্যাক করে দাবি করলেও কিন্তু সে এটা টিকিয়ে রাখতে পারবে না, কারণ আমার কাছে ডকুমেন্ট আছে এই চ্যানেলের, তাই না? জি এবং ইউটিউব আমার কাছে কি পাঠিয়েছে? কাগজ পাঠিয়েছে, সেইটার আমি কোড দিয়েছি, তারপরে এটা অথেন্টিসিটি হয়েছে, মনিটাইজেশন হয়েছে। তো এইটা
চ্যানেল আমার, তাহলে এটা সার্বজনীন, বিশ্বের সবার জন্যই এটা মেনে চলতে হবে যে এটা শহীদুল ল ক্লাসেস, এটা অ্যাডভোকেট শহীদুলের চ্যানেল, অন্য কারো না। এটা বিশ্বের সবার জন্যই কি প্রযোজ্য, কেউ এটা দাবি করতে জি পারবে না আমি ছাড়া। বুঝতে পারলেন বিষয়টা? জি আবার আরেকটা বিষয় বলি, মনে করেন একটা সম্পত্তি আমি 42 ধারায় মামলা করে ঘোষণা করে নিলাম যে এই সব সম্পত্তির মালিক আমি, অ্যাডভোকেট শহীদুল। তো এখন এটা যখন রায় হয়ে গেল যে এই সম্পত্তির মালিক বাদী শহীদুল ইসলাম, এখন এই সম্পত্তিটা বিশ্বের সবার জন্য কিন্তু এই রায়টা প্রযোজ্য হবে, কারণ এই বিশ্বের কেউ আর এই সম্পত্তির দিকে অন্যায়ভাবে দাবি করতে পারবে না, কারণ আমার কি আছে, আদালতের রায় আছে। বুঝতে পারলেন? জি এটা সবার জন্য প্রযোজ্য। কিন্তু যদি চুক্তি করে দুইটা তিনটা পক্ষ, তাদের ওই চুক্তিতে যদি কোনো রায় হয়, ক ক্ষয়ের মধ্যে চুক্তি হয়েছিল, ক ক্ষয় সেটার জন্য দায়ী থাকবে, অন্য কেউ আর দায়ী থাকবে না। তার মানে এখানে জাজমেন্ট ইন পার্সোনাম, এটা নির্দিষ্ট কোনো কাজের জন্য, তাই এটার কি মানে পরিধি কম, কিন্তু জাজমেন্ট ইন রেম এটার পরিধি কিন্তু কি বিশেষ সবার জন্য। তার মানে বিশ্বব্যাপী সার্বজনীন। জি এই জাজমেন্টের প্রভাব বেশি, তাই না? জি জি যেমন প্রবেট, উইল প্রবেট, উইল কার্যকর করা, এখতিয়ারের ক্ষেত্রে কোনো রায়ের প্রাসঙ্গিকতা। প্রবেট হলো উইল বলবৎকরণের মোকদ্দমা। প্রবেট বা অ্যাডমিরিলাটি, অ্যাড মি রালটি, এটা হচ্ছে নৌ বিভাগ সংক্রান্ত কোনো মামলা। বিবাহ দেউলিয়াত্ব বিষয়ে এখতিয়ার প্রয়োগকালে রায় ডিক্রি আদেশ বিদেশি আদালতের হলেও সেটা কি হবে, প্রাসঙ্গিক হবে। এবং এটাকে বলা হচ্ছে জাজমেন্ট ইন রেম। হ্যাঁ, তো 40/41 জাজমেন্ট ইন পার্সোনাম, জাজমেন্ট ইন রেম, এটা বিআর অ্যাক্টে নাই, কিন্তু এটা আমার রিসার্চ থেকে আমি নোটে উল্লেখ করে দিয়েছি আপনাদের অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য। 43, তার মানে যদি ব্যক্তিগত রায় হোক আর সার্বজনীন রায় হোক, দুইটাই কি প্রাসঙ্গিক। 43, প্রাসঙ্গিক। ধারা 40, 41 এবং 42 এই বর্ণিত রায় প্রভৃতি ব্যতীত অন্যান্য রায়ও কিন্তু প্রাসঙ্গিক হবে। বিচার্য বিষয় না হলেও অত্র আইনের বিধান মতে প্রাসঙ্গিক না হলে তা প্রাসঙ্গিক নয়, তবে বিচার্য বিষয় হলে তা প্রাসঙ্গিক হবে। যেমন ধারা 8, 11, 13 এবং 54 অনুসারে। আচ্ছা, একটু আগে আমি যেটা বলেছিলাম যে ভাইয়ের নামে কি হয়েছে, যৌতুকের মামলা হয়েছে, তাহলে এখানে ছোট ভাইয়ের নামেও যৌতুকের মামলা হয়েছে, তাহলে বড় ভাইয়ের যৌতুকের মামলায় যে সাজা, সেটা ছোট ভাইয়ের মামলায় ব্যবহার করা যাবে না, কারণ সেটা প্রাসঙ্গিক নয়, যদিও দুইটাই যৌতুকের মামলা, তাই না? কারণ এখানে জি আসামি ভিন্ন। তো এখানে ওই রায়গুলো ব্যবহার করা যাবে যেগুলো প্রাসঙ্গিক, তাই না? জি যেমন আপনারা ক্লাসে যখন কেউ কথা বলতে চায় হাত উত্তোলন করে, আমি বলি যে এই ক্লাস বিষয় কিনা, এই ক্লাস বিষয় হলে বলেন, না হলে ব্যক্তিগত বা কোনো পরামর্শ থাকলে বা অন্য বিষয় থাকলে মেসেজ করে দিবেন, তখন কথা বলবো আমি, তাই না? কেন? কারণ জি ক্লাসের বাইরে কথা বললে ক্লাসটা ডিলে হয়ে যাবে, মানে কথাটা অপ্রাসঙ্গিক হয়ে যাবে, তাই না? জি তাহলে প্রাসঙ্গিক কথাই বলা যাবে, অপ্রাসঙ্গিক কথা বলা যাবে না। তো রায় যদি প্রাসঙ্গিক হয়, যেমন কেস ল তো অনেক আছে, সবগুলো কেস লই কি কাজে লাগে সব মামলায়? না 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 যেমন 420 ধারার প্রচুর মামলা আমার কাছে আছে। তো 420 ধারার পেনাল কোডে 420 ধারার যখন আমি একটা ডিফেন্সে কেস ল দিব, তো কিছু কিছু 420-এর মামলায় কিছু কিছু কেস ল আছে সেগুলো ডিফেন্সে কাজে লাগবে, কিছু কিছু কেস ল আছে আবার প্রসিকিউশনে কাজে লাগবে। তার মানে বাদী পক্ষের পক্ষেও কিন্তু কেস ল আছে, মানে জি 420 ধারায় সাজা দেওয়া যাবে, এটাকে প্রতারণা ধরা যাবে, এই বলেও কিন্তু রায় আছে। তার মানে আমি যদি যেইটা 420-কে সাপোর্ট করে যে কেস ল, যেটা বাদী পক্ষের রায় এসেছে, সেই কেস ল যদি ডিফেন্স হিসেবে দেওয়ার চেষ্টা করি, হিতে বিপরীত হবে না, ব্যাকফায়ার করবে না, জি জি প্রাসঙ্গিক হবে কিন্তু হিতে বিপরীত হবে। আবার যেটা আমার কেসের সাথে মিলছেই না, এখন মনে করেন আমি কেস ল দিচ্ছি হচ্ছে বিজনেস ট্রানজাকশনের বিষয়ে, যে এটা ব্যবসায়িক লেনদেন, কিন্তু আমার মামলা ব্যবসায়িক লেনদেন বিষয়ে না, অন্য বিষয়ে, তাহলে আদালত সেটা নিবে না, কারণ নেচার অফ ফ্যাক্ট যদি না মিলে তাহলে কিন্তু আবার হবে না, দুইটার মামলার ফ্যাক্ট মিলতে হবে, তাই না? জি 44, স্যার, তাহলে স্যার 406 420-এর মামলাগুলো স্যার তাহলে কেসলা দেয়া লাগে না স্যার? প্রচুর কেস ল দিই, কেস ল দিয়ে তো খালাস করলাম এই মাসের 2 তারিখে, একটা বললাম না, বারবার বলছিলাম।
মানে উভয় পক্ষে কেস ল থাকে, যেগুলো আমি ডিফেন্স লয়ার, আমার আসামিকে খালাস করতে চাচ্ছি, তখন আমার মামলার যে এই ফ্যাক্ট, সেই ফ্যাক্টের সাথে মিল আছে এরকম ফ্যাক্ট মিলে, এবং এই আপনি দেন। এই রায়ে এই কেস লতে আসামি খালাস পেয়েছে, বলা হচ্ছে যে এটাকে প্রতারণা হিসেবে ধরা যাবে না, 420 ধারায় সাজা দেওয়া যাবে না, এই ধরনের কেস লয়ে আমি তো বলবো, তাই না? যেন আমারটাও হুম, হুম। সাজা না পাই, খালাস পাই। তার মানে আমার উপযোগী করে ওই কেসগুলো আমাকে দিতে হবে, যেগুলো আমার মামলার জন্য উপযোগী, মানে প্রাসঙ্গিক, আপনার মক্কেলের পক্ষে যেটা যায় সেটা মক্কেলের লাগে। পক্ষে যায়। তার মানে প্রাসঙ্গিক দুই ভাবে হতে পারে, আমার অনুকূলে হতে পারে, আমার প্রতিকূলে হতে পারে। আমি প্রতিকূলে গুলেও তো নিজে দিব না, তাই না? জি, যে নিজের জি। বিপদ নিজে ডেকে আনবো। সেটাই। আবার ধারা 40 থেকে 42-এ বর্ণিত রায় অর্জনের ক্ষেত্রে প্রতারণা, যোগসাজশ বা আদালতের অযোগ্যতার প্রমাণ যখন প্রাসঙ্গিক। আচ্ছা, অত্র ধারাটিতে ফ্রড ভাইটিয়েটস এভরিথিং নীতিটি প্রতিফলিত হয়েছে। এটার অর্থ হচ্ছে, মনে করেন যে আদালতের যে রায় আমি দিচ্ছি, সেটাতে যদি কোনোভাবে প্রতারণা থাকে, বুঝতে পেরেছেন? মানে সার্টিফাইড কপি নেওয়ার সময় যদি প্রতারণা করা হয়, মানে সার্টিফাইড কপি আদালত থেকে নিইনি, অন্য কোনো জায়গা থেকে তৈরি করে কোড ফি লাগিয়ে সিল টিল নকল করে করা হয়েছে, সেটা কি হয়ে যাবে? প্রতারণা। প্রতারণা হয়ে যাবে। সেই ক্ষেত্রে সেটা কিন্তু ওইটা প্রাসঙ্গিক হবে না। কিন্তু এখানে প্রতারণা, যোগসাজশ বা আদালতের অযোগ্যতার প্রমাণ, সেই কিন্তু বিষয়টা প্রাসঙ্গিক হবে। কি বিষয়? যে এটা প্রতারণা মাধ্যমে রায়টা নেওয়া হয়েছে, বুঝতে পেরেছেন ঠিক। এই অংশটুকু? তার মানে 43-এর বিপরীত কিছু যদি হয় সেটা প্রমাণ করা যাবে, সেটা বোঝানো হচ্ছে 44-এ। 45, বিশারদের মতামত। বিশারদকে বিশেষজ্ঞ ব্যক্তি, যেটাকে এক্সপার্ট বলে। এক্সপার্টের আরেকটা ইংরেজি কি? স্পেশালিস্ট, তাই না? তাহলে বিশেষজ্ঞ বা বিশারদ, অপিনিয়ন অফ এক্সপার্ট বা এক্সপার্ট ওপিনিয়ন, যেটা তৃতীয় পক্ষের মতামত, থার্ড পার্টি মতামত। মনে করেন যে আসামি বাদীর মাথায় বাঁশের আঘাত করে কি করেছে? গুরুতর জখম করেছে। 325 ধারায় মামলা হলো, আরো কিছু সেকশন আসলো। এখন চিকিৎসা করতে যার কাছে গেছে, তার একটা এমসি আসবে, যিনি এমসি দিবেন তিনি ডাক্তার। তিনি কি বাদী না তিনি আসামি? তিনি বাদীও না আসামি না, তিনি একজন তৃতীয় পক্ষ, তাই না? জি, তিনি একজন এক্সপার্ট, তৃতীয় পক্ষ বা থার্ড পার্টি হিসেবে, নিরপেক্ষ হিসাবে। তার বাদীর সাথেও কোনো বন্ধুত্ব নাই, আবার আসামির সাথেও কোনো শত্রুতা নাই। তার মানে যেটা ঘটনা ঘটেছে সেটারই তো এমসি দিবেন উনি, তাই না? তবে যদি আনডিউ ইনফ্লুয়েন্স থাকে, মানে অন্যায় প্রভাব থাকে, টাকা পয়সা দিয়ে যদি কোনো কিছু তৈরি করা হয়, সেটা ভিন্ন জিনিস। বিদেশি আইন, বিজ্ঞান, চারুকলা, হস্তলিপি, হস্তলিপি মানে হাতের লেখা, হ্যান্ড রাইটিং, আঙ্গুলের ছাপ, ফরেনসিক সাক্ষ্য, ডিজিটাল রেকর্ড ইত্যাদি বিষয়ে অভিমত গ্রহণ করা আদালতের বিবেচনামূলক ক্ষমতা। এক্সপার্ট ওপিনিয়ন নিবে কি নিবে না আদালতের, সেটা বিবেচনামূলক ক্ষমতা, আদালত নিতে বাধ্য নয়। বুঝতে পারলেন? ঠিক। 45 এ, 45 এটা 2022 সালে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আসছে, নতুন সেকশন 2022 সালে। সাক্ষ্য আইন 2022 সালে অ্যামেন্ড হয়, হ্যাঁ। ঠিক। ফিজিক্যাল বা ফরেনসিক সাক্ষ্য বিষয়ে বিশারদের মতামত, এক্সপার্ট ওপিনিয়ন। তার মানে 45 হচ্ছে ডিজিটাল বাদে বিশারদের মতামত বিষয়ে, আর 45 এতে হচ্ছে ডিজিটাল রেকর্ড বিষয়ে অ্যাকচুয়ালি। না, সরি, ডিজিটাল না। 45-এ কিন্তু ডিজিটালটা প্রবেশ করানো হয়েছে, আর 45 এতে ফিজিক্যাল এবং ফরেনসিকটা নিয়ে আসা হয়েছে, বুঝতে পেরেছেন? কোনো বিশারদকে আদালতে সাক্ষী হিসেবে পরীক্ষা করতে হলে সকল পক্ষকে তার প্রতিবেদন প্রদান করতে হবে। এখন একজন ডাক্তার আদালতে হিসাবে সাক্ষী দিলে, তার যে এমসি বা মেডিকেল রিপোর্ট বা পোস্টমর্টম রিপোর্ট, সেটা আসামি এবং প্রসিকিউশন উভয় পক্ষকে কপি দিতে হবে, নাহলে তাকে জেরা করবে কি করে, তাই না? জি। কোনো বিশারদের মতামত শুধুমাত্র আদালত বরাবর প্রেরণ করা যাবে। বিশারদ মূলত আদালতের সহায়তাকারী। তাহলে বিশারদ কোনো রিপোর্ট আদালতে দিবে, কোনো পক্ষের হাতে দিতে বাধ্য না। দেখবেন চার্জশিট আদালতে জমা হয়, তাই না? এবং চার্জশিটের সাথে এই রিপোর্টগুলো থাকে, কেমিক্যাল রিপোর্ট থাকতে পারে মাদক মামলার ক্ষেত্রে। তো এই রিপোর্টগুলো আদালতে জমা হবে, আর আদালত থেকে আমরা এগুলো কপি নিতে পারি, তাই না? সরাসরি পুলিশের কাছে গেলে পুলিশ কপি দিবে না, আদালত থেকে নিতে হবে, এটাই নিয়ম।
47, হস্তলিপি যেটা হ্যান্ডরাইটিং এবং টিপসই, টিপসই অনেক সময় দেওয়া হয়, সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক। ওপিনিয়ন অ্যাজ টু হ্যান্ডরাইটিং হোয়েন রেলিভেন্ট, উক্ত হস্তলিপির সাথে পরিচিত ব্যক্তির অভিমত। এখন লিখতে দেখেছে, এখন আপনার ক্লাসমেট, দুইজন ভালো জি। বন্ধু, তাহলে ক্লাসমেটের হাতে লেখা কেমন আপনি দেখলে চিনতে পারবেন না? সে দীর্ঘদিন দেখছে, সে তো হ্যাঁ দেখে বুঝতে দেখছে, পারবে। এখন এইটা রহিমের লেখা কিনা, রহিম যদি আপনার বন্ধু হয় আপনাকে জিজ্ঞাসা করলে আপনি বলতে পারবেন, তাই যে জি। লিখতে দেখছে সে। অথবা আপনার কাছে আসামি চিঠি পাঠিয়েছিল, তাহলে এটা আসামির হাতের লেখা আছে কিনা চিঠি, হ্যাঁ, কারণ আপনি আগে থেকে চিঠি পেয়েছিলেন, আসামির সাথে আপনার চিঠিতে যোগাযোগ আছে, তাহলে সেটা প্রাসঙ্গিক। চিঠির প্রাপক, যে হ্যাঁ আমি তার চিঠি পেয়েছিলাম মানে তার হাতের লেখা আমি চিনি। বা ব্যক্তির লিখিত বা স্বাক্ষরিত কাগজ কারবারের স্বাভাবিক নিয়মে প্রাপ্ত। কারবার মানে কি? ব্যবসা, ব্যবসায়িক লেনদেন, দোকান লেনদেন, টোকান। কোনো ট্রানজাকশন, জি। জি। এভাবে যদি কোনো কিছু প্রাপ্ত হয়, যেমন মনে করেন যে স্কুলের প্রধান শিক্ষক, তার কাছে একজন কি দিয়েছে, 3 দিনের, বড় বোনের বিয়ে উপলক্ষে 3 দিনের ছুটি চেয়েছে, তাহলে তার হাতে লেখা একটা দরখাস্ত আছে, তাই না, জি। জি। শিক্ষকের কাছে। তো এটাও কিন্তু প্রাসঙ্গিক হবে। 47A, ডিজিটাল সিগনেচার সম্পর্কে অভিমত। তাহলে এইটা 47-এ 22 সালে যুক্ত করেছে যখন প্রাসঙ্গিক। ওপিনিয়ন অ্যাজ টু ডিজিটাল সিগনেচার হোয়েন রেলিভেন্ট, এক্ষেত্রে এই সিগনেচারটা অথেন্টিক না আনঅথেন্টিক সেটা প্রমাণ করার জন্য সার্টিফাইং অথরিটি কর্তৃক ইস্যুকৃত ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট প্রাসঙ্গিক হবে। তার মানে এই সিগনেচারটা অথেন্টিক কিনা এটা চেক করার জন্য সাইবার সেল, মানে যারা এই ডিজিটাল সম্পর্কে জ্ঞান রাখেন এবং আদালতের এবং ফরেনসিক এক্সপার্ট, ডিজিটাল ফরেনসিক এক্সপার্ট, যেটাকে সাইবার সেল বলা হচ্ছে, কার? সরকারের, তাই না? তারা কি দিবে? জি। ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট দিবে, যে এই সিগনেচার সার্টিফিকেটে বলে দেওয়া থাকবে যে এইটা কি, অরিজিনাল বা এটা ফেক, তাই না? জি। তাহলে কারা এটা দিবে? ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট কারা দিবে? সার্টিফাইং অথরিটি দিবে। এটার জন্যে যার তার কাছে গেলে হবে না, পাড়ার দোকানের কম্পিউটার ম্যানের কাছে যে একটা সার্টিফিকেট তৈরি করে আনলেন তাহলে হবে না, বা আপনার স্কুলের হেডমাস্টারের কাছ থেকে সার্টিফিকেট নিলে হবে না, আপনাকে নিতে হবে কোথা থেকে? ওই সংশ্লিষ্ট সার্টিফাইং অথরিটির কাছ থেকে নিতে হবে, যারা এই বিষয়ে এক্সপার্ট। স্যার, খুব 47, বেশি নয়েজ হচ্ছে স্যার। না আমি কোনো নয়েজ পাচ্ছি না। আচ্ছা, মানে ব্যাপক ঝড় বৃষ্টি, আমি অবশ্য জানলা মানলা সব বন্ধ করে দিয়েছি। মানে আপনার কাছাকাছি যদি খসখস শব্দ না হয় তাহলে নয়েজ ক্যাপচার করে না, হ্যাঁ। আচ্ছা। যদি আপনার 1 হাত দূরত্বে দূরে হয় তাহলে লো, মানে খুব জোরে হলে সেক্ষেত্রে কিছুটা আসবে। লো ফ্রিকুয়েন্সি মানে যেগুলা ওই ফ্রিকোয়েন্সি বেশি সেগুলো, তাছাড়া ঝড় বৃষ্টি বা বাইরে ঝগড়া হলেও নয়েজ আসবে না। অধিকার সাধারণ প্রথার অস্তিত্ব সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক। ওপিনিয়ন অ্যাজ টু এক্সিস্টেন্স অফ রাইট অর কাস্টম ওয়েন রেলিভেন্ট। মনে করেন বিয়ের সময় কিছু প্রথা হয়, গায়ে হলুদ সহ, এই ধরনের কিছু কিছু জায়গায় কিছু ধর্মীয় বা অন্যান্য সামাজিক কিছু প্রথা হয়, এই প্রথাটা আসলে এই এলাকায় হয় কিনা এই বিষয়ে কেউ যদি অভিমত দেয় সেটা প্রাসঙ্গিক হবে, কারণ ওই প্রথার কারণে এক জায়গার প্রথা আরেক জায়গার কি অপরাধ হতে পারে, তাই না? জি। জি। আচ্ছা, এই অভিমত সম্পর্কে যাদের জানা প্রয়োজন, কাদের? ওই লোকাল যারা কমিউনিটির লোক তারাই জানবে, তাই না? যথেষ্ট সংখ্যক লোকের একটি শ্রেণীর মধ্যে সাধারণভাবে প্রচলিত প্রথা অধিকারও বোঝাবে। যেই এলাকায় কোনো প্রথা চলমান আছে দীর্ঘদিন সেটা অধিকার। প্রথা থেকেও তো আইনের সৃষ্টি হয়, তাই না? আমরা ল পড়তে গিয়ে সোর্স অফ ল এর মধ্যে কিন্তু কাস্টম বা প্রথাটা পাই, তাই না? জি। 49, প্রচলিত রীতিনীতি প্রভৃতি সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক। প্রায় এর আগের 48 সেকশনের কাছাকাছি, পড়ে নিলেই বুঝতে পারবেন। 50, আত্মীয়তার সম্পর্ক সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক। এখন এক ব্যক্তি দাবি করছে যে ইনি আমার ওয়াইফ, এন্ড ওয়াইফ বলছে যে না আমি তার ওয়াইফ না। এই ধরনের কোনো যদি সমস্যা হয়, এখন যারা তাদেরকে একসাথে বসবাস করতে দেখেছে তাদেরকে জিজ্ঞাসা করলেই তো জানা যাবে যে এরা স্বামী স্ত্রী হিসেবে বসবাস করেছে কিনা, তাই না? জি। তাহলে যারা জানে তাদের জিজ্ঞাসা করতে হবে, অথবা পরিবারের সদস্য বা পরিচিত ব্যক্তিদের আচরণের মাধ্যমে প্রকাশিত অভিমতও কিন্তু প্রাসঙ্গিক হবে।
শর্ত হচ্ছে তালাক আইনের মোকদ্দমায় বিবাহের জন্য পেনাল কোডের 494, 95, 497 এবং 498 মামলায় তা যথেষ্ট বিবেচিত হবে না। এই বিষয়গুলো, কারণ এখানে বিবাহ সংক্রান্ত অপরাধ আছে, বুঝতে পেরেছেন? তাই হুম, তার মানে এখানে 50টা সিভিল ম্যাটার্সের ক্ষেত্রে প্রযোজ্য, কারণ রিলেশনশিপ এটা একটা অধিকার তৈরি করে, তাই না, যেটা সিভিল ম্যাটার। হুম, 51, মতামতের কারণ হেতু যখন প্রাসঙ্গিক, গ্রাউন্ডস অফ ওপিনিয়ন হোয়েন রেলিভেন্ট, মানে কি কারণে এটা মতামত দেওয়া হলো, কোনো জীবিত ব্যক্তির মতামত যে ক্ষেত্রে প্রাসঙ্গিক, সেক্ষেত্রে ওই মতামত যে সকল ভিত্তির উপর প্রতিষ্ঠিত সেগুলোও প্রাসঙ্গিক। উদাহরণস্বরূপ বিশারদের পরীক্ষা নিরীক্ষার বিবরণও প্রাসঙ্গিক। একজন ব্যক্তি বলছে যে এটা কি, এইটা বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে, পোস্টমর্টম রিপোর্টের মৃত্যুর কারণ সম্পর্কে বলছে এটা বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে, বিষের নাম এই। এটার ব্যাখ্যা স্বরূপ বলছে যে তার শরীরে এই সিমটম পাওয়া গেছে এবং এই সাধারণত এই বিষ প্রয়োগের কারণে এটা হয়, এবং ধারণা করা হচ্ছে তাকে 10 ঘন্টা আগে বিষ প্রয়োগ করা হয়েছে। তা সে বর্ণনা দিচ্ছে, তাই না, জি, সেটাই প্রাসঙ্গিক। আমার এই নোটের কথাই বলি না কেন, 51 ধারা আমি প্রথমে উপরে বোল্ড করা আছে, এটা কি শিরোনাম ধারার, তাই না, ঠিক, আর এবং নিচে 3টা হ্যাশ চিহ্ন দিয়ে যে কথা লেখা আছে এগুলো কি, তার বিবরণ, তাই না, জি, মানে এইটা অতিরিক্ত তথ্য দিচ্ছে এই সেকশন সম্পর্কে। 52, দেওয়ানি মোকদ্দমায় কথিত আচরণ প্রমাণের জন্য চরিত্র অপ্রাসঙ্গিক। তাহলে 52 ধারায় দেওয়ানি মামলায় একজন মহিলা মামলা করেছে যে আমার মহারণা খরপোশ দরকার, আর মহিলার চরিত্র খারাপ তাই সে মহারণা পাবে না, এটা বলা যাবে না, বুঝতে পেরেছেন, কারণ চরিত্র জি, দেওয়ানি মামলায় অপ্রাসঙ্গিক। একজন ব্যক্তি সম্পত্তি কিনেছে কিন্তু সম্পত্তি দখল পাচ্ছে না, সে দখল উদ্ধারের জন্য বা দখল ফিরে পাওয়ার জন্য মামলা করেছে। এখন বিবাদী পক্ষ বলতে পারে না যে এই লোকটার চরিত্র খারাপ, এই সম্পত্তি পেতে পারে না, আর সম্পত্তি পাওয়ার সাথে চরিত্রের তো কোনো সম্পর্ক নাই, আছে কি? জি, না, তাই চরিত্র যদি বিচার্য বিষয় না হয়, এখন চরিত্রই যদি বিচার্য বিষয় হয়, চরিত্র কখন বিচার্য বিষয় হতে পারে? মনে করেন এক ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিবে কিন্তু ওই স্ত্রী তালাক স্বীকার করছে না এবং বিবাহ পুনরুদ্ধারের জন্য সে মামলা করছে এবং সে চ্যালেঞ্জ করছে যে আমাকে তালাক দেওয়ার মতো কোনো গ্রাউন্ড নাই, কারণ তালাক এখন কিন্তু একদম, অহরহ হচ্ছে, কিন্তু তালাক দেওয়ার জন্য গ্রাউন্ড থাকতে তো হবে, তাই না, যে যে জি, কারণে তালাক দেওয়া যায় এই তো এই কারণ আমি ঘটাইনি অরণার, তাও আমার স্বামী আমাকে তালাক দিচ্ছে, এই যদি উল্টো মামলা করে স্ত্রী, তাহলে ওই স্বামী দাবি করতে পারে যে আমার স্ত্রীর চরিত্র খারাপ, তখন চরিত্রটা বিচার্য বিষয় হয়ে যাবে না, তখন জি, চরিত্র নিয়ে কথা বলা যাবে, তার আগে না। তাহলে দেওয়ানি মোকদ্দমায় বিচার্য বিষয় পক্ষগণ নয়, বরং পক্ষগণের মধ্যে বিবাদমান বিষয়, তার মানে পক্ষগণ বিচার্য বিষয় নয়, পক্ষগণের মধ্যে কি ঝামেলা চলছে সেটাই হচ্ছে বিচার্য বিষয়, তাই না। জি, এই লাইনটা কিন্তু এসে, মানে এই লাইনটা দিয়ে লিখিত প্রশ্ন আসতে পারে। 53, ফৌজদারি মামলায় পূর্ববর্তী সচ্চরিত্র প্রাসঙ্গিক। মনে করেন একজন ব্যক্তি খুবই সচ্চরিত্র অধিকারী, এলাকায় খুব তার সুনাম আছে, একজন মসজিদের ইমাম সাহেব সাধারণত সচ্চরিত্র অধিকারী হয়, দু একটা খারাপ থাকতে পারে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে 99% কিন্তু একজন ইমাম সাহেব মানে তিনি এলাকার একজন সম্মানিত ব্যক্তি, সচ্চরিত্র ব্যক্তি। বা কোনো স্কুলের শিক্ষক, শিক্ষক তো সবসময় সম্মানের জায়গায় থাকেন। তো এখন কোনো যদি শিক্ষক যার খুব সুনাম, তার দ্বারা একটা অপরাধ হয়েছে এরকম কেউ যদি দাবি করে, অভিযুক্ত হয়, মানে একজন ইমাম সাহেবের বিরুদ্ধে মামলা করা হয়েছে, এখন এলাকার লোকজন বলতে পারে যে একজন ইমাম সাহেব তিনি এত ভালো মানুষ, তিনি এই কাজটি করতেই পারেন না, এরকম যদি একটা বিষয় হয়, তাহলে কিন্তু এই বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে যে ইমাম সাহেব এই কাজটি করা যাবে না। অর্থাৎ ফৌজদারি মামলায় তার পূর্ববর্তী সচ্চরিত্র, তিনি যে ভালো মানুষ এটা দাবি করা যাবে, এই ভালো মানুষের পক্ষে চুরি করা মানে ইমাম চুরি করতেই পারে না, এরকম একটা দাবি তোলা যেতে পারে, যতক্ষণ না প্রসিকিউশন পক্ষ প্রমাণ করছে যে তিনি আসলে করেছেন। অভিযুক্ত ভালো চরিত্রের অধিকারী, এটি কিন্তু প্রাসঙ্গিক বিষয় ক্রিমিনাল মামলায়। 52 হচ্ছে সিভিল মামলায়, 53 হচ্ছে ক্রিমিনাল মামলায়। 54, পূর্ববর্তী অসৎ চরিত্র উত্তরদান প্রসঙ্গ ব্যতীত অন্যভাবে প্রাসঙ্গিক নয়। উত্তরদান মানে রিপ্লে দেওয়ার ক্ষেত্রে একজন যদি দাবি করে যে
আমার মক্কেল খুবই ভালো বা আমি খুবই ভালো এইভাবে দাবি করছে আদালতে। এখন সে সে যখন দাবি করবে যে সে সৎ চরিত্র অধিকারী, তখন উত্তর দেওয়ার বা কাউন্টার দেওয়ার ক্ষেত্রে সে যে ভালো চরিত্র অধিকারী না সেটা কিন্তু কাউন্টার দেওয়া যাবে, মানে তার চরিত্র খারাপ তখন বলা যাবে। তার মানে কোনো মামলায় বাদী পক্ষ বা বিবাদী পক্ষ যদি দাবি করে যে আমার চরিত্র ভালো, তখন অপর পক্ষ প্রমাণ করতে পারবে যে তার চরিত্র খারাপ, কিন্তু প্রথমেই তার চরিত্র খারাপ এই কথা তোলা যাবে না। তার মানে রিপ্লাই হিসাবে তোলা যাবে, মানে প্রথমে দাবি করা যাবে না, এটাই হচ্ছে বিষয়। এটা পড়লে বুঝতে পারবেন। 55, ক্ষতিপূরণ নির্ণয়ের চরিত্রের গুরুত্ব। মনে করেন একটা মামলা করা হয়েছে, একজন ক্ষতিপূরণের মামলা করেছে। যেমন আমরা ক্রিমিনাল মামলা করতে পারি, কেউ যদি ডিফামেশন বা মানহানি করে ক্রিমিনাল মামলা করা যেতে পারে, আবার ক্ষতিপূরণের মামলা করা যেতে পারে। যে আমার বিরুদ্ধে, যেমন আমি একজন অ্যাডভোকেট, এই মুহূর্তে আমার ক্যারিয়ার খুব ভালো পর্যায়ে আছে, আমি অনলাইনে আপনাদের জন্য শিক্ষকতাও করছি, ইউটিউবে ভিডিও করছি, আর তারপরে অ্যাডভোকেট হিসেবে ভালো প্র্যাকটিসও করছি। এখন আমার ক্যারিয়ারটা একটা ভালো পর্যায়ে আছে এবং ধীরে ধীরে আরো ভালো পর্যায়ে যাচ্ছে, এবং এভাবে চলতে থাকলে ইনশাল্লাহ একদিন আমার ক্যারিয়ারটা একজন মানে প্রতিষ্ঠিত অ্যাডভোকেট হিসেবে চলে আসবে, মানে একজন সিনিয়র আইনজীবী হিসেবে, একজন বিজ্ঞ আইনজীবী হিসেবে আপনাদের দোয়ায় একটা ভালো পজিশনে যেতে পারবো আমি, যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন এবং এইভাবে প্র্যাকটিস করতে থাকি। এখন কোনো কারণে একজন ব্যক্তি যদি আমার বিরুদ্ধে কোনো একটা মিথ্যা অপবাদ ছড়ায় এবং যেটার কারণে আমার ক্যারিয়ার যদি ক্ষতিগ্রস্ত হয়, আমার ওকালতির যে পেশা সেটা নষ্ট হয়, বা আমার মামলা আসা বন্ধ হয়ে যায়, যে এই ব্যক্তির চরিত্র খারাপ বা অন্যান্য বিষয়ে কেউ যদি দাবি করে, তখন আমি তার বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করতে পারবো, এবং আমি মিনিমাম 100 কোটি টাকার মামলা করে দিব। কারণ আমি যদি 50 বছর প্র্যাকটিস করি বা 30 বছর প্র্যাকটিস করি, 30 বছর প্র্যাকটিস করলে তো 100 কোটি টাকা ইনকাম করতে পারবো, এরকম তো একটা ধারণা আমি দেখাবো যে আমি যদি এভাবে প্র্যাকটিস করতে থাকি, যত দিন যাবে তত তো ইনকাম বাড়ে অ্যাডভোকেটদের। তো আমি মিনিমাম 100 কোটি টাকার একটা ডিফামেশনের বা মানহানি করেছে এই ধরনের ক্ষতিপূরণের মামলা করব, মানে আমার ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে এই মানহানি করে। তাহলে এখানে ক্ষতিপূরণ নির্ণয়ের ক্ষেত্রে আসলে যদি আমি প্রমাণ করতে পারি যে হ্যাঁ আমার ক্যারিয়ার একটা ভালো পর্যায়ে আছে এবং আমার নামে যে দাবিটা তুলেছে আসলে সেটা সম্পূর্ণ মিথ্যা, তখন কিন্তু এটা যে আমি 100 কোটি টাকা দাবি করছি, আদালত 100 কোটি টাকা না দিলেও হয়তোবা কাছাকাছি একটা অ্যামাউন্ট আমাকে দিবে। এখন যদি আসলে আমার ক্যারেক্টারে ওই বা আমার যে প্র্যাকটিস ওই লেভেলের না, বা আমি অনলাইনে খুব ভালো কিছু করছি না, সেক্ষেত্রে হয়তোবা ক্ষতিপূরণের পরিমাণটা কমে যাবে। তার মানে এখানে আমার চরিত্র যদি খুব ভালো হয় এবং খুব ভালো একজন মানুষের দুর্নাম করা হয়, তার জন্য যতটুকু ক্ষতিপূরণ দিবে, এবং অপেক্ষাকৃত সমাজের যে হয়তোবা ততটা ভালো পর্যায়ে না। মনে করেন একজন, আমি উদাহরণ দিচ্ছি, আমার মনে করেন গ্রামে আমি অ্যাডভোকেট হিসাবে একজনই আছি, আরো বিভিন্ন পেশার মানুষ আছে। তো অ্যাডভোকেট হিসাবে ইনকামের কিন্তু যথেষ্ট একটা পসিবিলিটি আছে, কিন্তু অন্য যারা পেশা আছে তারা কিন্তু হয়তোবা এতটা ভালো করতে পারবে না। উদাহরণস্বরূপ কিছু যদি পেশার নাম করি, মনে করেন একজন ভ্যান চালক, তিনি ভ্যান চালান এবং দিন আনে দিন খান, যতটুকু ইনকাম করে ততটুকুই তার ইনকাম। এখন তার দ্বারা কিন্তু তার সারা জীবনে কোটি টাকা ইনকাম, 1 কোটি টাকাও ইনকাম করা সম্ভব না, 100 কোটি টাকা তো দূরের কথা। এখন ভ্যান চালক যদি আপনার মামলা করে, তাহলে তিনি যতটুকু ক্ষতিপূরণ পাবেন, আমি অ্যাডভোকেট হিসেবে মামলা করলে তো তার থেকে বেশি ক্ষতিপূরণ পাওয়ারই কথা, তাই নয় কি? আবার অন্য দিক দিয়ে যদি উদাহরণ দিই, মনে করেন একজন এলাকার একজন হাজী সাহেব, তিনি হজ করেছেন, তিনি যদি একটা ক্ষতিপূরণের মামলা করেন, ডিফামেশন বা মানহানির, তিনি যতটুকু ক্ষতিপূরণ পাবেন, তো একজন এলাকার খুব একটা সম্মানিত ব্যক্তি না, হচ্ছে সাধারণ একজন ব্যক্তি, তিনি ক্ষতিপূরণ চাইলে কিন্তু বেশি ক্ষতিপূরণ পাবেন না, কারণ তার চরিত্র এখানে ক্ষতিপূরণ নির্ণয়ে কাজে লাগবে। আনোয়ার ভাই কি বলতে চাচ্ছেন বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি স্যার, আপনার ক্যারেক্টার ড্যামেজ করলো, এখন আমি ড্যামেজ করবো, আমার আর্থিক সহায়তা নাই 100 কোটি দেওয়ার মতো, এই ক্ষেত্রে কি করবে আদালত স্যার? তার যতটুকু আমি সহায়তা আজকে আছে, তার যতটুকু, হ্যাঁ, এখানে যার আমি যার তার মনে করেন যার বিরুদ্ধে মামলা করছি, বিবাদীর সামর্থ্য নাই, তার যত সম্পত্তি আছে সব সম্পত্তি নিয়ে নেওয়া হবে, ক্রোক করে, নিলামে বিক্রি করে
যত টাকা আসবে ততটুকু টাকা দিবে, বাদ বাকি যতটুকু মানে তাকে একেবারে নিঃস্ব করে দেওয়া হবে। 5,000 টাকা তাকে রেখে তার শুধুমাত্র মানে একজন নিঃস্ব ব্যক্তির যা যা থাকে ততটুকু রেখে বাদ বাকি তার সবকিছু নিয়ে নেওয়া হবে। বুঝতে পেরেছেন? জি স্যার, ধন্যবাদ স্যার। এখন যখন মামলা করা হয়, মামলা করা তার সামর্থ্য আছে কিনা এটা তো দেখা হয় না। মামলা করা হয়, ক্ষতিপূরণের মামলা করলে যখন দেখা যাবে যে তার সামর্থ্য আছে কিনা, পরে সেটা নির্ণয় করা হবে যে তার কত স্থাবর অস্থাবর সম্পত্তি কি কি আছে সেগুলো দেখা হবে। আর জি স্যার। যখন একজন ব্যক্তি অপর ব্যক্তির বিরুদ্ধে 100 কোটি টাকার মামলা করছে, তখন হয়তো বা দেখবে খুঁজে যে আসলে তার 100 কোটি দেওয়ার সামর্থ্য আছে কিনা, যদি না থাকে কম করবে। বুঝতে পারেননি? আমি দুইটা মামলা করেছিলাম। জি স্যার। একটা 100 কোটি টাকা ক্ষতিপূরণের, একটা 50 কোটি টাকা ক্ষতিপূরণের। মামলাটা এখনো চলমান আছে, চলছে। তবে এই মামলার যে বিবাদী, সে কিন্তু দেশের এখন বাইরে, দেশ ছেড়ে দেশের বাইরে আছে। এখন বুঝতে পারছেন যে কি ধরনের মামলা এবং কার বিরুদ্ধে মামলা। আমি বাদী না, বাদী পক্ষের আমি আইনজীবী। আচ্ছা, তো এখানে দেখেন যে চরিত্র শব্দটি খ্যাতি ও আচরণকে বোঝায়। তো যদি বলা হয় 55 ধারায় চরিত্র বলতে কি বোঝায়, তো খ্যাতি ও আচরণ দুইটাকেই বোঝাবে। একজন ব্যক্তির খ্যাতি বা সুনাম কতটুকু আছে এবং সে এলাকায় কেমন আচরণ করে, এই দুইটা মিলে একজন ব্যক্তির চরিত্র নির্ধারণ করা হবে। আমরা চরিত্র কাকে বলে ইসলাম ধর্ম অনুসারে, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম অনুসারে কিন্তু হয়তোবা ধর্মীয় গ্রন্থে বা আমরা যে ইসলাম শিক্ষা বই পড়েছি বা হিন্দু শিক্ষা বই পড়েছি স্কুল কলেজে, সেখানে এক চরিত্রের সংজ্ঞা থাকতেই পারে। কিন্তু সাক্ষ্য আইনের 55 ধারায় চরিত্র বলতে খ্যাতি ও আচরণকে মানে দুইটার কম্বিনেশনে যেটা, সেটাই বোঝাবে।